এবার ইনকিলাব মঞ্চের সমস্ত প্ল্যানে একেবারে পানি ঢেলে দিল হাদি ইস্যুকে কেন্দ্র করে তারেক সরকারকে গদি থেকে নামানোর এক বিশাল মাস্টার প্ল্যান কষা হয়েছিল, কিন্তু এইখানেই সবচেয়ে বড় সেনা চালটি চেলে দিল স্বয়ং ভারত। হাদির অপরাধীদের হঠাৎ করেই ফিরিয়ে দেওয়ার এই ভেলকিবাজির পেছনের আসল কাহিনী শুনলে চোখ কপালে উঠবে। তলে তলে তারেককে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে শেষমেশ শেখ হাসিনার সঙ্গে চরম গাদ্দারি করে বসল সুযোগ সন্ধানী এই দেশটি। এমনিতেই হাসিনাকে আশ্রয় দিয়ে পুরো দুনিয়ার কাছে নিজেদের ভাবমূর্তি ধুলোই মিশিয়ে দিয়েছে তারা। এখন নতুন করে বাংলাদেশকে কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নয় ভারত, আর তাই নিজেদের পিঠ বাঁচাতে এক শেয়ানা বুদ্ধির আশ্রয় নিল তারা। কিন্তু আসল প্রশ্ন হলো, এই ঘটনার পর কি এবার হাসিনাকেও ভারত থেকে ঘাড় ধাক্কা খেতে হবে? আজকের বিশেষ প্রতিবেদনে এই দুই মেরুর সব গোপন চালবাজি আর রাজনীতির এক অবিশ্বাস্য গেম প্ল্যান একেবারে পানির মতো পরিষ্কার করে দেওয়া হবে। গত বছরের ডিসেম্বরের 12 তারিখের কথা। ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে জুম্মার নামাজের পর বিশাল এক জমায়েত চলছিল। চারিদিকে তখন অনেক মানুষের ভিড় আর ব্যস্ততা। ঠিক সেই সময় একটি চলন্ত অটোরিকশা থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে খুব কাছ থেকে টার্গেট করে চিরতরে শেষ করে দেওয়ার এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা কয়েকদিন দীর্ঘ লড়াই করার পর 18 তারিখ তিনি চিরদিনের জন্য বিদায় নেন। এই ঘটনার পর সারা দেশের মানুষ একেবারে রাগে ফেটে পড়েছিল। ইনকিলাব মঞ্চের অনুসারীরা এবং হাদির সমর্থকরা বিচারের দাবিতে রাজপথে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তাদের একটাই দাবি ছিল, যারা এই জঘন্য কাজের সাথে জড়িত তাদের দ্রুত ধরে এনে উচিত শিক্ষা দিতে হবে। দেখতে দেখতে 3টি মাস পার হয়ে গেল। সবার ধারণা ছিল অপরাধীরা হয়তো পার পেয়ে যাবে, কিন্তু হঠাৎ করেই পাশার দান একেবারে উল্টে গেল। ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে এই ঘটনার মূল শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, তাদের রিমান্ডেও নেওয়া হয়েছে, এমনকি বাংলাদেশে পাঠানোর কাজও বেশ জোরসোরে শুরু হয়ে গেছে। এত বড় একটা খবরে তো সারা দেশে স্বস্তি আসার কথা, হাদির অনুসারীদের তো আনন্দে লাফানোর কথা, কিন্তু সবাইকে একেবারে তাজ্জব করে দিয়ে রাস্তার চিত্রটি সম্পূর্ণ উল্টো দেখা গেল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, সব জায়গায় ইনকিলাব মঞ্চের সমর্থকদের মধ্যে এক অদ্ভুত রকমের নীরবতা। দীর্ঘ 3 মাস ধরে যে খবরের জন্য তারা তীর্থের কাকের মতো অপেক্ষা করছিল, সেই খবর আসার পরেও তাদের এই চুপচাপ থাকার পেছনে আসলে কী কাহিনী লুকিয়ে আছে তা নিয়ে এখন জোর আলোচনা চলছে। একটু ভালোভাবে খেয়াল করলেই দেখা যায় যে এর পেছনে মূলত রাজনীতির এক বিশাল ছক কষা হয়েছিল। বর্তমান সময়ে তারেক সরকারকে ক্ষমতার গদি থেকে টেনে নামানোর বা অন্তত খুব বিপদে ফেলার অন্যতম বড় একটি হাতিয়ার হয়ে উঠেছিল এই হাদি ইস্যু। হিসাবটা ছিল একেবারে সাধারণ কিন্তু ভয়ঙ্কর রকমের চতুর। অপরাধীরা যদি ধরা না পড়ে, তবে এই সুযোগ কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে এক বিশাল রাগ তৈরি করা যাবে। অর্থাৎ রাজপথ গরম করে সরকারের প্রতি বাজে ধারণা তৈরি করার এক বিশাল গেম প্ল্যান তৈরি করা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই ভারতের দিক থেকে অপরাধীদের গ্রেফতার এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর খবরটি ইনকিলাব মঞ্চের সেই সাজানো বাগান একেবারে তছনছ করে দিয়েছে। ইনকিলাব মঞ্চের অনুসারীরা এখন খুব ভালো করেই টের পাচ্ছে যে তারা নিজেরাই এখন বড় ধরনের প্যাচে পড়ে গেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার তলে তলে এমনভাবে কলকাঠি নেড়েছে যে তাদের পুরো মাস্টার প্ল্যান একেবারে ধুলোয় মিশে গেছে। যারা সরকারকে ঘোল খাওয়ানোর স্বপ্ন দেখছিল, তারা এখন নিজেরাই পুরোপুরি ধরাশায়ী হয়ে বসে আছে। মানে হলো, তাদের সমস্ত শয়তানি বুদ্ধি এবং সেনা চাল একেবারে ভেস্তে গেছে। এখন খুব স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন জাগতে পারে, ভারত হঠাৎ করে এত সাধু সাজতে গেল কেন? কেন তারা নিজেদের পোল্টিবাজ স্বভাব দূরে সরিয়ে রেখে বাংলাদেশের বর্তমান সরকারকে সাহায্য করতে এগিয়ে এলো? এর পেছনেও রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DGFI এর এক চমকে দেওয়ার মতো ভেলকিবাজি। খবর অনুযায়ী এই গ্রেফতারের পেছনে DGFI এর নতুন বসের এক বিশাল ভূমিকা রয়েছে। সম্প্রতি DGFI এর নতুন বস খুব চুপিসারে ভারত সফর করেন। তিনি সেখানে গিয়ে ভারতের একেবারে নাকের ডগায় বসে একদম কড়া গোয়েন্দা তথ্য তুলে ধরেন। তিনি শুধু তথ্য দিয়েই চুপ করে বসে থাকেননি, অপরাধীদের ধরার জন্য ভারতের ওপর এমন জোরালো চাপ তৈরি করেন যে ভারত রীতিমতো ফাঁদে পড়ে যায়। এর ফলে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF গত 7 এবং 8 মার্চের মাঝরাতের দিকে এক বিশাল অভিযান চালিয়ে ওই 2 অপরাধীকে ধরতে বাধ্য হয়। ওপর থেকে দেখলে এটি 2 দেশের গোয়েন্দা বাহিনীর একটি বড় সাফল্য মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে ভারতের এক বিশাল ডিগবাজি। যে ভারত সবসময় অপরাধীদের নিজেদের মাটিতে আশ্রয় দিয়ে নিজেদের আখের গোছাতে চায়, তারা আজ বাংলাদেশের গোয়েন্দাদের চাপে পড়ে নিজেদের স্বভাব পাল্টাতে বাধ্য হয়েছে। DGFI এর এই মাস্টার স্ট্রোক ভারতের চালবাজি একেবারে মাটিতে নামিয়ে আনে।
বর্তমান সরকারকে বিপদে ফেলার যে ইস্যু তৈরি হয়েছিল তা একেবারে হাঁটে হাঁড়ি ভেঙে দিয়ে সবার সামনে পরিষ্কার করে দিয়েছে। ভারত এখন বাধ্য হয়ে নিজেদের লেজ গুটিয়ে পালানোর পথ বেছে নিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে এই মুহূর্তে বাংলাদেশের সাথে গণ্ডগোল করলে তাদের নিজেদেরই অনেক বড় ক্ষতি হবে। তবে রাজনীতির মাঠে শেষ কথা বলে কিছু নেই। ভারতের এই হঠাৎ করে সাধু সাজার পেছনে লুকিয়ে আছে এক জঘন্য ভণ্ডামি। রাজনৈতিক মহলে কান পাতলেই এখন শোনা যায় এক অন্যরকম কাহিনী। অনেকেই মনে করছেন বর্তমান তারেক সরকার ক্ষমতায় টিকে আছে ভারতের এক ধরনের সাপোর্ট নিয়ে। ভারত খুব ভালো করেই জানে যে হাদির ঘটনার অপরাধীরা ধরা না পড়লে তারেক সরকার খুব ঝামেলায় পড়বে। আর এই মুহূর্তে তারেক সরকারের পতন মানেই বাংলাদেশে ভারতের যেটুকু প্রভাব আছে তা একেবারে শেষ হয়ে যাওয়া। তাই বাংলাদেশকে নিজেদের কবজায় রাখার জন্য ভারত এক ভয়ঙ্কর ডাবল গেম খেলছে। একদিকে তারা ইনকিলাব মঞ্চের প্ল্যানে পানি ঢেলে দিয়ে নিজেদের সাধু হিসেবে তুলে ধরছে, অন্যদিকে তারেক সরকারকে খুশি করে নিজেদের রাজনৈতিক আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে। বলতে গেলে এটি ভারতের এক চরম সুযোগ সন্ধানী আচরণের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। তারা খুব চতুরভাবে কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতি হাতে নিয়েছে। এই পোল্টিবাজ দেশটি নিজেদের ফায়দা লুটতে যে কোনো সময় যে কারো চোখে ধুলো দিতে পারে তার প্রমাণ তারা আরও একবার পুরো বিশ্বকে দেখিয়ে দিল। ভারতের এই দ্বিমুখী গেম প্ল্যান তাদের জন্য এক চরম লজ্জার পরিস্থিতি তৈরি করেছে। গত 5ই অগস্টের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে আছেন। হাসিনার নামে বাংলাদেশে অনেক মামলা এবং গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে আশ্রয় দিয়ে ভারত পুরো দুনিয়ার কাছে এমনিতেই ল্যাজে গোবরে অবস্থায় পড়েছে। কিন্তু হাদির অপরাধীদের আইনি নিয়মে ফেরত দেওয়ার মধ্য দিয়ে ভারত আসলে নিজেদের জালে নিজেরাই আটকে গেছে। কারণ এই ফেরত দেওয়ার ঘটনাটি আগামী দিনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট কেস হিসেবে কাজ করবে। সাধারণ অপরাধীদের যদি আইনি প্রক্রিয়ায় ফেরত দেওয়া যায়, তবে শেখ হাসিনাকে কেন ফেরত দেওয়া যাবে না? এই প্রশ্ন এখন বাংলাদেশের সব জায়গায় খুব জোরালোভাবে উঠতে শুরু করেছে। তবে ভারত কখনোই চাইবে না তাদের কোনো পুরনো মিত্রকে বিপদের মুখে ঠেলে দিতে, কারণ এতে অন্য দেশের কাছে একটি বাজে বার্তা যাবে যে ভারত নিজেদের পিঠ বাঁচাতে যে কোনো সময় মিত্রকে ছুঁড়ে ফেলতে পারে। কিন্তু পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ভারতের ভেতরের লোকজন রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠছে। তারা তারেককে খুশি করতে গিয়ে এবং নিজেদের প্রভাব ধরে রাখতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে যে চরম গাদ্দারি করেছে তা তাদের জন্য এক বিশাল কাল হয়ে দাঁড়িয়েছে। অবস্থা যেদিকে এগোচ্ছে তাতে অনেকেই মনে করছেন ভারত হয়তো খুব শিগগিরই নিজেদের স্বার্থ বাঁচাতে শেখ হাসিনাকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবে। তাদের এই পোল্টিবাজি, খোলস পাল্টানো এবং সেনা চাল তাদের দীর্ঘদিনের সুনাম একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সব মিলিয়ে এই পুরো ঘটনাটিতে বাংলাদেশ সরকার বুদ্ধির জোরে বিশাল এক বাজিমাত করেছে। বাংলাদেশ সরকার অত্যন্ত সাহসের সাথে ভারতকে রীতিমতো নাকানি চোবানি খাইয়ে প্রমাণ করেছে যে তারা আর কারোর হাতের পুতুল নয়। বাংলাদেশ সরকার এখন অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে ভারতের চোখের দিকে তাকিয়ে এই দাবি তুলতে পারবে যে অপরাধী যেই হোক না কেন তাকে বাংলাদেশের নিজস্ব আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে অতি দ্রুত ফেরত দিতে হবে। বাংলাদেশ প্রমাণ করেছে যে সঠিক কৌশল এবং বুদ্ধির কাছে যে কোনো শয়তানি চাল শেষ পর্যন্ত মাথা হেঁট করতে বাধ্য হয়। আগামী দিনে এই রাজনীতির মাঠে আরও অনেক নতুন চাল দেখা যাবে। তবে ভারতের এই নাজেহাল অবস্থা আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আরও নতুন কোনো চমক নিয়ে আসে কিনা সেটার জন্যই এখন সবাই চরম উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে।